নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন খ্যাতনামা সাহিত্যিক শ্রী দিব্যেন্দু পালিত রচিত গল্প শুক্রে শনি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী দিব্যেন্দু পালিত রচিত শুক্রে শনি। নিজের ছকের বাইরে কোনোদিনও এক পাও হাঁটেনি দিবাকর। ছকটা সে চেনে। জল, ঝড়, সাময়িক অশান্তি যাই আসুক, সেখানে যাওয়া, ক্রমাগত এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো নির্দেশ নেই। কোনোদিনও হাঁটেনি বললে অবশ্য ভুল হবে। ৩২ বছর বয়সে যে ছকটা তার কাছে আগাগোড়া বাঁধানো মনে হয়, ১৬ বছর বয়সেও সেটার অস্তিত্ব নিশ্চয়ই ছিল, কিন্তু তার কাছে নয়। ঠিক সেই বয়সেই এমন একটা ঘটনা ঘটল যে ছকটা সোজাসুজি উঠে এলো তার চোখের সামনে। স্কুলের শেষ পরীক্ষায় অনায়াসে ফেল করে বসল দিবাকর। ইংরেজিতে ফেল, ভূগোলে ফেল, এমনকি অঙ্কেও, যেটায় মাথা পাকা বলে কোনোদিনই মাথা ঘামাতো না সে। ডুবিয়ে দিল সেটাও তাকে। দিবাকরের জীবনে সেটাই প্রথম শখ, তাদের পরিবারের পক্ষেও প্রথম শোক। দুটো মিলে এমনই মুহ্যমান করে দিল যে সে দরজা বন্ধ করে চুপচাপ মেঝের দিকে তাকিয়ে বসে থাকতে লাগলো কয়েকদিন। রেজাল্ট বেরোনোর দিন পাঁচেকের মধ্যেই তার ফর্সা নাদুস নুদুস চেহারাটি বদলে গেল বেমালুম। কালি পড়ল চোখের কোলে, দৃষ্টিতে ফুটে উঠল যার পরনাই অসহায়তা। দিবাকরের বাবা প্রভাকর ব্যবসাদার হলেও শান্ত স্বভাবের নিরীহ মানুষ। সারা জীবনের পরিশ্রমে ক্যাটারিং এর কারবারে যশ ও পসার দুইই জমিয়েছেন। স্ত্রীর নামে তার নামকরণ, অনুরাধা কেটারিং। এই নাম বলতেই এক ডাকে সবাই চেনে। নিজের বাড়ি, নিজের গাড়ি, ব্যাংকে টাকা, কিছুই তো তার কম নেই। প্রথম সন্তান মেয়েটিরও অল্প বয়সে ভালো ঘরে ভালো বরে বিয়ে দেবার পর একমাত্র পুত্রটিকে দাঁড় করানোই যে ছিল তার ধ্যান জ্ঞান। ফেল করে বাপকেও পুজো করে দিল দিবাকর। হতাশা ছাড়াও ছেলের হাবভাব দেখে অদ্ভুত একটা ভয় ঢুকে গেল প্রভাকরের মনে। সুইসাইড করবে না তো? এরই কয়েকদিন পরে একদিন সন্ধ্যায় তাদের বাড়িতে এক অদ্ভুত ব্যক্তির আবির্ভাব ঘটল। প্রভাকরই নিয়ে এলো। ছোটখাটো অমায়িক চেহারার ভদ্রলোক, মাথা জুড়ে টাক, সারাক্ষণ হাসি লেগে আছে মুখে। নাম অরবিন্দবাবু। বোঝা গেল প্রভাকরের সঙ্গে পুরনো খাতিরের সম্পর্ক এনার। ভদ্রলোককে যথাবিহিত আদর যত্ন আপ্যায়ন করে বসিয়ে বিনীত গলায় প্রভাকর বললে, ওর ছকটা তাহলে একবার তোমাকে দেখাই। ছক তো দেখবো, তার আগে তোমার ছেলেকে দেখি, বললেন অরবিন্দবাবু। মেয়ের বিয়েতে এলাহি খাইয়েছিলে মনে আছে? এখন ছেলে কই, আগে তাকে দেখি। আড়ালে থাকা স্ত্রীকে শুনিয়ে প্রভাকর বাবু বললেন, শুনছো, খোকাকে একবার ডেকে দাও তো। দিবাকর এলো, উদাসীন তার চোখ মুখ। কিছু দূর এসে দাঁড়িয়ে পড়ল মুখ নিচু করে। বাহ, চেহারা দেখে তো মনে হচ্ছে শুক্রের জাতক। এক পলক দেখেই অরবিন্দবাবু বললেন, রবির প্রভাব তো বর্তমান। হাত ধরে ছেলেকে কাছে টেনে এনে প্রভাকর বাবু বললেন, কাকা বাবুকে প্রণাম করো, নামই লোক, ভাগ্য বলে দেন। ভ্যাবাচাকা খাওয়া ছেলেটির হাতের ছোঁয়া থেকে নিজের পা দুটোকে আলাদা করে নিয়ে ডিভানের ওপর বাবু হয়ে বসতে বসতে প্রভাকরের দিকে হাত বাড়ালেন অরবিন্দবাবু। দিন তো ছকটা এবার দেখি। দৃশ্যটা পরিষ্কার মনে আছে দিবাকরের।
হলদে রঙের কাগজের ওপর লাল কালিতে ঘর কাটা বস্তুটির ওপর ঝুঁকে পড়েছেন অরবিন্দ কাকা। হঠাৎ জিজ্ঞেস করলেন, বছর 4 আগে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? আঘাত? দিবাকর তখন হাঁ করে গিলছে কথাগুলো। স্মরণ করার চেষ্টায় প্রভাকর মাথা নাড়ার সঙ্গে সঙ্গে প্রায় চেঁচিয়ে বলেছেন, বল, হাত ভেঙে গিয়েছিল দিদির বিয়ের আগে? ভেঙেছিল তো, ভাঙতেই হবে। হাসিটা পুরোপুরি ছড়িয়ে গেল অরবিন্দ কাকার মুখে। রেকাবি থেকে এক খিলি পান তুলে গালে পুড়তে পুড়তে প্রভাকরের দিকে তাকিয়ে বললেন, বুঝলে প্রভাকর, কন্যা লগ্ন, শনির প্রবেশ ঠিকই আছে, শেষ ধাক্কাটা দিয়ে গেলেন। তা কি বলছেন? ছকই তোমার ঠিকই আছে সব বাবা, সময়টা তোমার খারাপ ছিল। এখন শোনো, সুসময় এসে যাচ্ছে, শুক্রের দশা পড়ছে, চলবে টানা 20 বছর। মন দিয়ে পড়ো, সামনের বছরই পাশ করবে, কলেজেও যাবে। তারপর বাবার ব্যবসা, শুক্রের দশা, শুক্রের জাতক, শুধুই ভোগ। তবে বিবাহ কিঞ্চিত দেরিতে হবে তোমার, শুক্রের দশার অন্তিমে। বউয়ের রং চাপা হবে, কিন্তু সুন্দর মুখশ্রী। ব্যবসায় শ্রীবৃদ্ধি, ব্যবসায় তোমাকে টানবে, চিন্তা করো না। নিজের ছকটাকে সেদিন থেকেই তাই পুজো করে দিবাকর। পরের বছর ঠিকঠাক পাশ করে কলেজে ঢোকার পর বিশ্বাসটা যার আরো বেড়ে যায়। ঠিকানা খুঁজে গলদা চিংড়ির মালাইকারি আর রাজভোগ নিয়ে অরবিন্দ কাকাকে প্রণাম করে আসে একদিন। এরই বছর 2 পরে আরেকটি ঘটনায় বিশ্বাসটা পাকা হয় তার আরো। দিবাকর তখন কলেজে, কোথাও কিছু নেই, বাথরুমে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল প্রভাকর। জ্ঞান ফিরল হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। ম্যাসিভ হার্ট অ্যাটাক। ডাক্তার বললেন 72 আওয়ার্স না গেলে কিচ্ছুটি বলা যাবে না। ততদিনে দিব্য গাড়ি ড্রাইভ করতে শিখে গেছে দিবাকর। সঙ্গে সঙ্গে ছুটেছিল সে অরবিন্দবাবুর কাছে। সব শুনে ও চিন্তা করে অরবিন্দবাবু বললেন, মৃত্যুযোগ নেই, তবে ভোগাবে তোমার বাবাকে। মঙ্গল শনি উভয়ই বক্রী, চিন্তা কি, এবার ব্যবসাটা তুমিই দেখো। দিবাকর জানে ছক যেদিকে নিয়ে যাবে তাকে সেদিকেই যেতে হবে। পরের দিন থেকেই ব্যবসা দেখতে শুরু করে দিল সে। কাজের চাপে টান পড়তে লাগলো সময়। কিছুদিন অনিয়মিত হলো কলেজ, তারপর আস্তে আস্তে কলেজে যাওয়া বন্ধ হলো। মনটা অল্প খুঁতখুত করলেও খারাপ লাগলো না খুব। ক্রমশ টের পেতে লাগলো বইয়ের চেয়ে টাকায় সুগন্ধ বেশি। আর আশ্চর্য, প্রভাকরের আমলে কখনো যা হয়নি, দিবাকরের দেখাশুনে শুরু হতে না হতেই রমরম করে বাড়তে লাগলো অনুরাধা কেটারিং। একটা অর্ডার সামলাতে না সামলাতেই এসে পড়ে আরেকটার ধাক্কা। বালিগঞ্জ সামলে ছুটতে হয় সাহেব পাড়ায়। লক্ষ্মী আসেন পার্সোনাল সুপারভিশনে। ঢাকুরিয়ায় 3 তলা ভিতের বাড়ির 1 তলা শেষ করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন প্রভাকর। 4 বছরের মধ্যেই চটপট আরো 2টি ফ্লোর তুলে ফেলল দিবাকর। রাশিচক্রের বিভিন্ন গ্রহের ছবি দিয়ে তৈরি অনুরাধা কেটারার্সের চমৎকার ক্যালেন্ডার ঝুলত তখন কাস্টমারদের ঘরের দেওয়ালে কিংবা অফিসে। ব্যবসাটা ভালোই বুঝে ফেলল দিবাকর। অর্ডার এমনিতেই আসে, তবু বড় অর্ডারের গন্ধ পেলেই হলো। যে কোনো রাস্তা ধরতে শুরু হয়ে যাবে তার। কোনে বাড়ির কেটারিং পেলে নিউ মার্কেটের বাহারি ফুলের বুকে পাঠাবে বরের বাড়ি। লেগে থাকবে সে অনবরত। জানে তো সুযোগ সদ্ব্যবহারের জন্যেই। এইভাবে সুখের ঢল নামে তার চারিদিকে। ছকে যে সারাক্ষণ চোখ বোলায় সে তা নয়, তবে একটা হিসেব রাখে মনে মনে। শুক্রের দশা চলবে 20 বছর। এরই মধ্যে পার হয়ে গেছে তার 14টি বছর। বাকি আছে আর 6। কম কি? নারী সঙ্গের জন্যে মাঝে মাঝে মন ও শরীরটা কুইকুই করলেও
কষ্টটা দিবাকর চাপা দেয়। ভাবে দশা থাকতে থাকতেই বিয়েটা হুট করে লেগে যাবে একদিন। সে আসবে, রং চাপা হলেও তার মুখশ্রী সুন্দর। ভাবনাটা এলিমিনেশনের প্রসেস শিখিয়ে দিল দিবাকরকে। যাতায়াতের রাস্তায় ফর্সা মেয়ে দেখলে সে আর তাকাবার প্রয়োজন বোধ করল না। ভাবে লাভ কি? একটা ঘটনা একদিন ঘটে যায় হঠাৎ। নিউ আলিপুরের স্টিল ফেব্রিকো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শেহান বিশের মেয়ের বিয়ের ক্যাটারিং এর তদারকি করে বাড়ি ফিরছিল দিবাকর। রাত প্রায় 10টা। গাড়িতে স্টার্ট দিচ্ছে, শেহান বিশের বড় ছেলে সুশান্ত হঠাৎ ছুটে এলো। কোন দিকে যাবে দিবাকর? বাড়ি ফিরবো স্যার, ঢাকুরিয়া। ও, তাহলে তো ভালোই হলো। পাতলা হতে শুরু করেছে নিমন্ত্রিতদের ভিড়। হই হট্টগোল কমে যাবার পর সানাইয়ের সুরেলা আওয়াজ মিঠে লাগছে কানে। গেটের কাছে দাঁড়িয়ে থাকা কয়েকটি যুবতীর দিকে তাকিয়ে সুশান্ত হাঁকল, এই যে কমলিকা, তুমি গোলপার্কে যাবে তো? উঠে পড়ো এই গাড়িতে। ততক্ষণে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে দিবাকর। অন্যদের থেকে আলাদা হয়ে মেয়েটি এগিয়ে আসার সময় সে লক্ষ্য করল মেয়েটির গায়ের রং ময়লা, কিন্তু টান টান স্বাস্থ্য, টিকালো নাক আর বড় বড় চোখে ফুটে উঠেছে কেমন একটা অহংকারের ভাব। সঙ্গে সঙ্গে ছ্যাঁকা খেয়ে গেল তার বুক। কেমন মিলে যাচ্ছে যেন। গাড়ির কাছে এসে পড়েছে মেয়েটি। দিবাকর ভেবেছিল পেছনের সিটে বসবে, কিন্তু সত্যি কি ছক টানছে তাকে? সে কিছু করবার আগেই সামনের দরজাটা খুলে ধরে সুশান্ত বলল, উঠে পড়ো কমলিকা, এ দিবাকর, তনুর ক্লাস ফ্রেন্ড। রাত হয়েছে, ওকে একটু নামিয়ে দিও তো বাড়ির সামনে। মেনি মেনি থ্যাঙ্কস দিবাকর। কি সুখ! ছকের কথা ভাবতে ভাবতেই গাড়ি ছেড়ে দিল দিবাকর। বেনারসি প্রসাধন সবকিছু মিলিয়ে বিয়ে বাড়ির গন্ধ কমলিকার শরীরে। গন্ধটা নাকে সইয়ে নিতে যতক্ষণ সময় লাগে, তার আগেই ফাঁকা রাস্তায় পৌঁছে গেল ওরা। পিছন থেকে ভেসে আসছে সানাইয়ের সুর। স্মার্ট হবার চেষ্টায় দিবাকর বলল, গোলপার্কের কোথায় যাবেন আপনি? এই তো রামকৃষ্ণ মিশনের কাছে। ঠিক জায়গাটা বলে দেবেন, নামিয়ে দেব। কাঁধ তুলে ঠোঁটের ওপরটা ঘষে নিল দিবাকর। কপালেও ঠোঁটের ওপর হালকা ঘাম জমতে শুরু করেছে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে সে নার্ভাস হয়ে পড়েছে। ফাঁকা রাস্তা হলেও এমন স্পিডে গাড়ি চালাতে লাগলো যাতে মনে হবে যাবার তাদের কোনো তাড়া নেই। মেয়েটি বলল, আপনার অসুবিধা করলাম না তো? নিজে থেকেই যখন কথা বলছে তখন নিশ্চয়ই স্মার্ট বলা যেতে পারে মেয়েটাকে। মাপা হেসে দিবাকর বলল, নট অ্যাট অল, আমি ঢাকুরিয়াতেই যাব, গোলপার্ক দিয়েই তো যেতে হতো। আপনি কি তনুদের আত্মীয়? না না, আত্মীয় নই, তবে অনেক দিনের আলাপ। আমার নাম দিবাকর গুহ। আপনার বন্ধুর বাড়িতে কেটারিং এর ভার আমাদের ছিল, মানে আপনার বন্ধুর বিয়েতে। অনুরাধা ক্যাটারার্স, আচ্ছা। দিবাকর হাসল, কনফিডেন্ট হাসি। আয়নার সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে নিচেকে রীতিমতো হ্যান্ডসাম মনে হয় তার। মনে হয় ছকের নির্দেশ না থাকলে সিনেমাতেও নামতে পারত। উচ্ছ্বাসের গলায় কমলিকা বলল, ও মা, কি ভালো খাবার আপনাদের! মালাইকারিটা সত্যি ডেলিশিয়াস। সম্ভবত খেতে ভালোবাসে কমলিকা। দিবাকর ভাবল, যদি এই মেয়েটি তার ভবিতব্য হয় তাহলে এই একটি ব্যাপারের সরবরাহে কোনো ত্রুটি থাকবে না তার। রকম সকম দেখে মনে হচ্ছে ছকের টানেই এগোচ্ছে তারা। আসবার সময় গাড়ির সাসপেন্সারে একটা আওয়াজ হচ্ছিল, সে শব্দটাও এখন আর নেই। অসুবিধে হলো, যতই আস্তে চালাক গাড়িটা
গোলপার্ক আর দার্জিলিং এর দূরত্ব তো এক নয়, তাই তারা পৌঁছে গেল খুব তাড়াতাড়ি। গাড়ি থেকে নামতে নামতে কমলিকা বলল, থ্যাংক ইউ। চমৎকার গলায় দিবাকর বলল, গুড নাইট। বাড়িটা ঠিকঠাক চিনে নিয়ে ফেরার সময় দেখল দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছে কমলিকা। এক্ষেত্রে ভাবল আবার দেখা হবে কথাটা বলাটা বাড়াবাড়ি হবে। সেদিন রাতে 7-5 ভাবতে ভাবতে ঘুম এলো না দিবাকরের। এতদিনের পরেও বিয়েবাড়ির গন্ধে যে এমন নতুনত্ব আছে এটা তো সে আজই টের পাচ্ছে। মাথা জুড়ে একটি দৃশ্য, নিজেই নায়ক, গাড়ি চলছে, পাশে কমলিকা হাত নাড়ছে দরজায় দাঁড়িয়ে। অবশেষে ঘুম যখন এলো তখন শুক্লপক্ষের চাঁদ নেমে এসেছে তার দোতলার ঘরের জানলায়। নিচের তলায় প্রভাকরের ঘরের দেওয়াল ঘড়িতে 3টে বেজে গেল। ঘুম ভেঙে উঠতে উঠতে প্রায় 9:30। অন্যদিন বেলা 8টা বাজতে না বাজতেই কাজে বেরিয়ে পড়ে সে। 8:30টার মধ্যেই পৌঁছে যায় ল্যান্সডাউন রোডে নিজের অফিসে। কতদিন পরে আজ তার এই অভ্যস্ত রুটিনে ছেদ পড়ল। তবুও কিন্তু দিবাকরের খারাপ লাগলো না। এক আধ দিনের অনিয়ম খারাপ নয়। এইভাবে যুক্তি সাজাতে সাজাতে আবার সে ঢুকে পড়ল গত রাতের দৃশ্যের মধ্যে। বড্ড বড় আর খটোমটো এই কমলিকা নামটা। ছোট করলেই কমলি হয়ে দাঁড়ায়। না না, সেটা বিচ্ছিরি শোনায় কানে। তার চেয়ে ছক যখন এই নামটাই ছুড়ে দিয়েছে তার দিকে, মেনে নেওয়া ছাড়ার উপায় কি? একই ভাবনার জের টেনে 10:30 নাগাদ ঠাকুরিয়া থেকে গাড়ি ছুটিয়ে আসছিল দিবাকর। প্রয়োজনের চেয়ে দ্রুত স্পিডে, যতটা দেরি মেকআপ করা যায়। কিন্তু গোলপার্কের কাছাকাছি পৌঁছতেই গাড়িটা মন্থর হয়ে পড়ল। বাসস্টপে ওটা কে? কমলিকা না? পোশাক বদলালেও মুখ কি আর বদলায়? হ্যাঁ, কমলিকাই তো। একটা বাস আড়াল করে দিয়েছিল। আড়ালটা সরে যেতেই গাড়িটা আস্তে আস্তে বাস স্টপের সামনে এনে দাঁড় করালো দিবাকর। মুখ বাড়িয়ে বলল, কোন দিকে যাবেন? কমলিকা এগিয়ে এলো। আরে আপনি? আমি তো ইউনিভার্সিটি যাব। তার মানে কলেজ স্ট্রিট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি? এক মুহূর্ত ভেবে নিয়ে দিবাকর বলল, আমি যাচ্ছি শ্যামবাজার, আসুন উঠে পড়ুন। এ নিশ্চয়ই ছকেরই খেলা। তা না হলে কমলিকা তার সঙ্গী হবার জন্য এত ব্যস্ত হয়ে পড়বে কেন? দিবাকর ভাবল, দেরি যখন হয়েছে আরো একটু হোক। আপনার জন্য তবু একটা দিন বাসের উপদ্রব থেকে বাঁচা গেল। যা ভিড় আর ঠেলাঠেলি। কমলিকাই শুরু করল, আপনি এই সময়ে বাসে যান? রোজই? হ্যাঁ, প্রায় এই সময়ই আমি যাই। অল্প মুর্শে পড়ল দিবাকর। তার সময়ের সঙ্গে কমলিকার সময়ের ব্যবধান প্রায় 2 ঘন্টা। এতটা সময় মেকআপ করবে সে কি করে? অবশ্য এখনই এই সমস্যার সমাধান করে দরকার নেই। তীক্ষ্ণ হর্ন দিয়ে একটা মিনি বাস তাড়া করে আসছে পিছনে। সেটাকে পাশ দিয়ে দিবাকর বলল, কি সাবজেক্ট আপনার? ইংলিশ লিটারেচার। গুড। কথাটা স্মার্টলি বললেও নিজের ভেতরে ভেতরেই একটু গুড়িয়ে গেল দিবাকর। এরপর কমলিকা যদি শেক্সপিয়ার না হ্যামলেট কি সব বলে আলোচনা শুরু করে দেয়, কি জবাব দেবে দিবাকর? বাবার অসুখ, ব্যবসা, এইসব অজুহাত দেখিয়ে একটা লেখাপড়া জানা মেয়ের কাছে পার পাওয়া যাবে কি? তবে অস্বস্তি নিয়েই অনেকটা রাস্তা পেরিয়ে যাওয়ার পরও কমলিকা কিন্তু এই লেখাপড়ার লাইনেই গেল না। সে জিজ্ঞেস করল, আপনাকে খুব খাটাখাটি করতে হয় না? তা তো হয়, অলমোস্ট 14 আওয়ার্স ডেইলি। ইস। সহানুভূতিটা নকল নয়, তবে কিনা
পুরোপুরি জমে ওঠার আগেই কলেজ স্ট্রিট এসে গেল। আজ আর থ্যাংক ইউ বলল না কমলিকা। গাড়ি থেকে নেমে দাঁড়ালো, একটু সোজাসুজি তাকালো একেবারে দিবাকরের মুখের দিকে, বলল, চলি, আবার দেখা হবে। পরের দিন সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়ে 10:30 নাগাদ আবার গোলপার্কে ফিরে এলো দিবাকর। প্রায় 15 মিনিট ধরে বেশ কয়েকবার গোলপার্কটা চক্কর দেওয়ার পর দেখল কমলিকা আসছে। আশেপাশে যারা ছিল তারা দেখল একটি যুবক গাড়ি নিয়ে সামনে এসে দাঁড়াতেই একটি যুবতী ঝটপট উঠে পড়ল তাতে, এবং ইত্যাদি। ব্যাপারটা জমে গেল। মাসখানেকের মধ্যেই পরস্পরের গভীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করলো দিবাকর আর কমলিকা। এরই মধ্যে আপনি থেকে তুমিতে নেমে এসেছে তারা। কলেজ স্ট্রিটের রাস্তাটা দিন দুয়েক বেঁকে গেছে ডায়মন্ড হারবারের দিকেও। চুমু খাবার একান্ত ইচ্ছেটা ম্যানেজ করতে হয়েছে হাফ চুমু দিয়ে, তবে ছোঁয়াছুঁই কম হয়নি। কমলিকা এখন কুমু। ছকের ব্যাপার, দিবাকর জানে ছক যেদিকে নিয়ে যাবে তাকে সেদিকেই যেতে হবে। বেশ চলছিল। হঠাৎ একদিন দুপুরে তার অফিসে ফোন করলো কমলিকা। এক্ষুনি একবার দেখা করতে পারবে? কি হয়েছে? দেখা হলে বলবো। আমি মেট্রোর সামনে দাঁড়াচ্ছি, তুমি চলে এসো কিন্তু। মাঘ মাস, বিয়ের মরশুম, রাশি রাশি অর্ডার আসছে, ম্যানেজ করা যাচ্ছে না ঠিকঠাক। ব্যবসা ছেড়ে যখন তখন বেরিয়ে যাবার সময়টাই যে নেই। তবু খুঁতখুত করে মনটা। উঠতেই হয় তাই দিবাকরকে। পৌঁছে দেখল কমলিকার মুখ বেজার, বোঝা যাচ্ছে না কিছুই। ওকে গাড়িতে তুলে সোজা পার্ক স্ট্রিটে তাদের চেনা রেস্তোরাঁটি নিরিবিলিতে নিয়ে এলো দিবাকর। বলল, কি খাবে? চিংড়ি কাটলেট বলি? হুম, তুমি খাও, আমার একটুও মুড নেই। কি হয়েছে সেটা বলবে তো। কমলিকা জবাব দিল না। গালে হাত, মুখ নামানো, বোঝাই যায় আজ সে ইউনিভার্সিটি যায়নি, এমনকি মিনিমাম সাজগোজটুকুও করেনি। অগত্যা 2টো কফির অর্ডার দিল দিবাকর। কি হয়েছে বলবে তো। কমলিকা হঠাৎ বলল, তুমি কবে বিয়ে করতে পারবে আমাকে? বিয়ে এখনই? আগে এমএ পরীক্ষাটা দাও। চুলোই যাক পরীক্ষা, তুমি পারবে কিনা বলো। কি আশ্চর্য, হঠাৎ কি হলো আগে বলবে তো। কমলিকা ঠোঁট কামড়ালো। কফির কাপটা তুলতে যাচ্ছিল, খানিকটা কফি চলকে পড়ায় কাপটা নামিয়ে রাখলো আবার। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। অনেকদিন ধরেই কথা চলছিল, তোমাকে বলিনি। হঠাৎ দিবাকরের হাতটা চেপে ধরল কমলিকা। বিশ্বাস করো, আমি ভাবতেই পারিনি। কিছুক্ষণ চুপ করে থেকে ব্যাপারটা বুঝবার চেষ্টা করলো দিবাকর। তারপর জিজ্ঞেস করল, তোমার সঙ্গে আমার ইয়েটা মানে বাড়িতে জানে? কমলিকা মাথা নাড়ল। পাগল, জানলে খেয়ে ফেলবে। পাত্রটিকে? ট্রায়াঙ্গুলার পার্কের কাছে বাড়ি, 51/3-5, বাপ ব্যারিস্টার মিটার। কমলিকা দম নিল, তারপর বলল, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা, ওখানেই পড়ায়। 4-5 মাস আগে দেখে গিয়েছিল, তখন কিছু বলেনি। কালোর বাবা এসেছিল, ছেলে নাকি 1 মাসের ছুটি নিয়ে আসছে, ফাল্গুনেই বিয়ে দিতে চায়। উফ, অ্যাবসার্ড, আমি যে কি করব। কান্নার বেগ চাপা দিতে চোখে আঁচল চাপা দিল কমলিকা। ঘটনাটা শুনেই চুপসে গিয়েছিল দিবাকর। হঠাৎ মনে হলো তার ছকে কোনো ভুল নেই তো। তবে লন্ডনই হোক বা নিউ ইয়র্ক, উড়ে এসে তার হবু বউকে বিয়ে করব বললেই হলো। সত্যিই অ্যাবসার্ড। এটা ছকের ব্যাপার। কিন্তু আবার ভাবল,
কমলিকার ছক কি বলে একটু দেখে নিলেই তো হয়। দিবাকর বলল, শোনো, আপসেট হবার কিছু নেই, তোমার ছক আছে। ছক? হ্যাঁ, কুষ্টি। দিবাকরের কথা শুনে কেমন অন্যরকম হয়ে গেল কমলিকা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আছে আছে। দিবাকর বলল, আমার ছকে আছে আমার তোমার সঙ্গে বিয়ে হবে, এখন তোমার ছকটা একটু দেখে নিলে হয়। তুমি অ্যাস্ট্রোলজি জানো নাকি? আরে না না, অরবিন্দ কাকা জানে, তাকে দেখাবো, তুমি চিন্তা করো না কমলিকা। ব্যস্ত গলায় কমলিকা বলল, মায়ের দেরাজে আছে, আমি আজই দেখাতে চাই। অত ঘাবড়াচ্ছ কেন, এনে দিও, কাল দেখালেও চলবে। আর ইউ শিওর তোমার ছকে আছে? শিওর রে বাবা, শিওর। বিশ্বাস অবিশ্বাস মেশানো একরকম চোখে দিবাকরের দিকে তাকিয়ে স্বস্তির ভাবটা ফিরিয়ে আনলো অবশেষে কমলিকা। আঁচলে মুখ মুছে বলল, আমার এবার খিদে পাচ্ছে। পরের দিন সকালে অফিসে না গিয়ে দুটো ছক সঙ্গে করে অরবিন্দবাবুর বাড়িতে চলল দিবাকর। রিটায়ার করলেও এখনো তেমনই আছেন তিনি, অমায়িক, হাসি খুশি। সব শুনে বললেন, শুক্রের দশা কদিন যেন হলো তোমার? আগে প্রায় 16 বছর। মনে তো হয় হয়ে যাবে। মেয়েটির ছক কি এনেছো? কমলিকার ছকটি দেখানোর জন্য অনেকক্ষণ ধরেই হাঁকুপাকু করছিল দিবাকর। চাইবার সঙ্গে সঙ্গে বের করে দিল। সরু রূপোর ফ্রেমের চশমাটা চোখে লাগিয়ে ছকটার ওপর ঝুঁকে পড়লেন অরবিন্দবাবু এবং প্রায় সঙ্গে সঙ্গেই আঁতকে উঠলেন। করেছ কি হে? হ্যাঁ, জাতিকার লগ্নে বৃহস্পতি, বিদুষী মেয়ে, কিন্তু কস্মিন কালেও এর প্রেম করে বিবাহ হবে না। কি কি বলছেন কাকাবাবু? আমি কি বলবো হে, ছকই তো বলছে। এ মেয়ের যার সঙ্গে বিবাহ হবে সে জাতিকার চেয়ে বিদ্যা বুদ্ধিতে অনেক বড় হবে। ওই যে লন্ডনের স্কুল না কি বললে? দিবাকর ডুবে যাচ্ছিল। বাঁচার শেষ চেষ্টা করে সে বলল, কিন্তু কাকাবাবু, আমার ছক কোনো উপায় দেখছেন না? মনে তো হয় না, তবু দেখি। সর্বনাশ! শুক্রে শনি বসে আছেন। জ্যৈষ্ঠ মাসের আগে বিবাহের ধার কাছেও যেও না তুমি। এখন এখন তোমার ব্যবসার খুব সময় ভালো, ধনলাভের প্রবল সম্ভাবনা, সেই দিকেই তুমি তাকাও। ছকই তো দিবাকরকে সব দিয়েছে। ছকের বাইরে তাই কোনোদিনও সে এক পাও হাঁটেনি। যতই ভালোবাসুক কমলিকাকে, যন্ত্রণায় ফালা ফালা হয়ে যাক বুক, যা সম্ভব নয় তা ঘটাবে কি করে সে? ফেরার পথে দুটো ছক আলাদা করে দু পকেটে রেখে গাড়ি চালাতে চালাতেই আঘাতটা সইয়ে নেবার চেষ্টা করল দিবাকর। নিজের জন্যে কিছু নয়, সমস্যাটা হবে কমলিকাকে নিয়ে। ঠিক 2টোর সময় ও অপেক্ষা করবে পার্ক স্ট্রিটের সেই রেস্তোরাঁর সামনে। হবে না বলা মানেই তো প্রত্যাখ্যান করা, কিন্তু উপায় কি আছে? ব্যাপারটা গুরুত্বপূর্ণ, ঝুলিয়ে রাখা যায় না। 2টোর আগেই মন বেঁধে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল দিবাকর। সকাল থেকে নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে এরই মধ্যে অনেকটা জায়গা দখল করে ফেলেছে সে। ছকের ওপর আস্থাটাও বেড়ে গেছে আরো। এখন ব্যবসার পক্ষে ভালো সময়। শুক্রে শনির ব্যাপারটা আগে জানতে পারলে কখনোই কি সে ঝুলতো কমলিকার সঙ্গে? তবুও ভালো, আরো দূর গড়াবার আগেই ব্যাপারটা জানা হয়ে গেল। কমলিকা এলো কাঁটায় কাঁটায় দুটোই। তাড়াতাড়ি হেঁটে আসার কারণে এবং উত্তেজনায় মুখের চাপা রঙে ফুটে উঠেছে বেগুনি আভা, হাঁপাচ্ছেও অল্প। সেই অবস্থাতেই জিজ্ঞেস করল, কি হলো?
দিবাকর বলল, ভিতরে চলো, বলছি। ইচ্ছে করেই দিবাকর আজ আর কমলিকার পাশে বসল না, বসলো ঠিক তার উল্টো দিকে, মুখোমুখি। গা ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা কালকেই শেষ হয়ে গেছে। তাছাড়া আর একটা কথাও ভাবছিল দিবাকর। সামনের দৃশ্যটি ভয়ঙ্কর। বেচারা কমলিকা, উত্তেজনার মাথায় কামড়ে টামড়ে দিলে ওকে তো দোষ দেওয়া যাবে না, বরং আগে থেকেই নিরাপদ দূরত্ব খুঁজে নেওয়া ভালো। দুটো ফ্রেশ লাইম অর্ডার করলো দিবাকর এবং খুব ঠান্ডা মাথায় পকেট থেকে কমলিকার ছকটা বের করে বাড়িয়ে দিতে দিতে বলল, এটা ব্যাগে রেখে দাও এখন কুমু। কি হলো, বলবে তো? বলছি বলছি, অত ব্যস্ত হচ্ছ কেন? ওটা আগে ব্যাগে রাখো, তারপর বলছি। ঈষৎ সন্দেহের চোখে দিবাকরের দিকে তাকালো কমলিকা। তারপর ছকটা ঝটপট ব্যাগে ভরে নিয়ে বলল, বলো। ফ্রেশ লাইম এসে গিয়েছিল। নিজের গ্লাসটা হাতে তুলে নিয়ে দিবাকর বলল, বলছি ওটা আগে খেয়ে নাও, তুমি যে এখনো হাঁপাচ্ছ। আবার দিবাকরের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে গ্লাসটা শেষ করে টেবিলের ওপরে রাখে কমলিকা। আর কি ফরমাস আছে তোমার? রাগ করো না, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। তার মানে? তোমার লগ্নে বৃহস্পতি, আমার সঙ্গে হবে না, মনে হচ্ছে ওই লোকটার সঙ্গেই। সমস্ত বেগুনি আভা হারিয়ে ফেলল কমলিকার মুখ। ক্রমাগত ছোট বড় হতে হতে স্থির হয়ে এলো টিকালো নাকটা। ঠোঁট দুটো বেঁকে গেল অদ্ভুত ভাবে। কয়েক মুহূর্ত স্তম্ভিত চোখে দিবাকরের দিকে তাকিয়ে থেকে বলল, বদমাস, তাহলে এতদিন ঘোরালে কেন আমায়? আমি কোথায় ঘোরালাম, তুমি তো ঘুরলে। দিবাকর তৈরিই ছিল, জানে কমলিকা আপসেট হবে, যা তা বলবে, কিন্তু তাকে ঠিক থাকতে হবে। বলল, আমি কি করব? তোমার ছকে আছে অ্যারেঞ্জ ম্যারেজ, খুব বিদ্বান লোকের সঙ্গে। আমি একটা গ্র্যাজুয়েটও নই, তাছাড়া আমার এখন শুক্রে শনি চলছে। চাপা গলায় ফুঁসে উঠল কমলিকা। শুক্রে শনি চলছে? ইলিটারেট লোফার কোথাকার, এখন পুষ্টি দেখাচ্ছ? কুমু শোনো। চুপ করে থাকো, লাম্পিশ পিক। তোমার জন্য আমার বিয়ে আটকাবে? কখনো না। পাশে রাখা ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো কমলিকা। এমনই ঝটকা দিয়ে বেরোলো যে কমলিকার টেবিলের ওপরে রাখা গ্লাসটা প্রায় উল্টেই পড়ছিল। তাড়াতাড়ি ধরে ফেলল দিবাকর এবং দেখল আঁচল উড়িয়ে দ্রুত বেরুবার দরজার দিকে এগিয়ে যাচ্ছে কমলিকা। তারপর সত্যি সত্যি বেরিয়ে গেল। বুকের মধ্যে একটা ব্যথা চিনচিন করে উঠল দিবাকরের। বেয়ারায় গিয়ে আসতে একটা কফির অর্ডার দিল সে এবং ব্যথাটা সহ্য করতে করতে ভাবল, কমলিকা তার সততার দাম দিল না। মাঝখান থেকে কতগুলো ইংরেজি গালাগাল দিয়ে গেল। লাম্পিস না কি, কথাটার মানেও তো সে জানে না। পিগ মানে অবশ্য শুয়োর। যাজ্ঞে, হে সবই হয়তো তার প্রাপ্য। ছকই দিচ্ছে। একটা পর্ব চুকে গেল। ছকের নির্দেশে শীঘ্রই কমলিকার বিয়ে হয়ে যাবে ব্যারিস্টার মিটারে লন্ডনে থাকা ছেলের সঙ্গে। হয়তো বিয়ের পরেই চলে যাবে সে লন্ডনে। গোল পার্কের কাছে বাস স্টপে আর ওকে দাঁড়িয়ে থাকতে হবে না। আর তাকে মন দিতে হবে ব্যবসায়। অরবিন্দ কাকা বলেছিল, ব্যবসায় এখন সুবর্ণ সময়। এই সময় ধাঁ করে একটা অন্য চিন্তা মাথায় ঢুকে পড়ল দিবাকরে। আরে, বিয়ে মানেই তো খাওয়া দাওয়া, কেটারিং, ব্যবসা। কমলিকার বিয়ের অর্ডারটা নিশ্চয়ই সে পাবে না, কিন্তু পাত্রপক্ষ, তারা তো কিছুই জানে না।
ব্যারিস্টার বাপের বিলিতি ছেলে, নিশ্চয়ই এলাহি খরচ করবে। দারুণ প্রসপেক্ট। ঠিকানাটা যেন কি বলেছিল কমলিকা? ট্রায়াঙ্গুলার পার্কের কাছে। হ্যাঁ, 51/3-5। না না, এ সুযোগ হাতছাড়া করা যায় না। ঠিকানা খুঁজে কালই যেতে হবে। বেয়ারা কফি নিয়ে আসতেই দিবাকর বলল, ভাই, তোমাদের টেলিফোন ডিরেক্টরিটা নিয়ে এসো তো। শুনছিলেন আজকের গল্প শ্রী দিব্যেন্দু পালিত রচিত শুক্রে শনি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।